পরে ভার্বের সবসময় কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। টু এর পরে ভার্বের সবসময় কি হবে? টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। ভার্বের কয়টা ফর্ম থাকে? তিনটা ফর্ম। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। সেক্ষেত্রে দেখো ইউ নিড টু ডু, ডু ডিড ডান, তাহলে ডুটা হচ্ছে কোন ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, উই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই, টু বাই। We went to the market, we went to the market, আমরা মার্কেটে গিয়েছিলাম to buy a shirt, to buy a shirt, একটি শার্ট কিনতে। তাহলে এই যে to buy, buy, bought, bought, ঠিক আছে? buy এর পাস্ট ফর্ম হচ্ছে bought। তাহলে প্রত্যেকটা কি to এর পরে ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ওকে, তারপরে দেখি আমরা পরের রুলসটা দেখি। সিন্স বা ফর এর পর সময়ের উল্লেখ থাকলে, কিসের থাকলে? সময়ের উল্লেখ থাকলে। সিন্স বা ফর, কোন সেন্টেন্সে যদি সিন্স বা ফর থাকে, সিন্স বা ফর থাকে এবং এটার পরে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা একটু খেয়াল করি, সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে দেখো হি হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ইজি জিনিস। দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? সিন্স এর পরে কি দেওয়া আছে? দ্য মর্নিং, সকালের একটা কথা বলা আছে। কি আছে? হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করছে। তার মানে লম্বা সময় দ্বারা একটা জিনিস মাথায় রাখবো, যদি লম্বা সময় হয় তাহলে সিন্স বসে, লম্বা সময় হলে। আর নির্দিষ্ট সময় যদি থাকে 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 4 আওয়ার্স, সেক্ষেত্রে কি থাকবে? কি থাকবে? ফর থাকবে। কি থাকবে? ফর থাকবে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং, রেইনের সাথে আইএনজি, রেইনিং ফর 2 আওয়ার্স। তাহলে কি বলছে দেখো, রুলস হচ্ছে সিন্স বা ফর এর পরে যদি সময়ের উল্লেখ থাকে, তাহলে এখানে দ্য মর্নিং সময়ের একটা সকালের কথা বলা আছে, তাহলে সকালটা একটা সময়। এটা কত ঘন্টা সেটা বলা নাই, সকাল থেকে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং, সে সকাল হতে কাজ করছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। তাহলে এটা বরাবর সময়ের উল্লেখ আছে, সেক্ষেত্রে এই যে 2 আওয়ার্স, 2 আওয়ার্স, 4 আওয়ার্স, 3 আওয়ার্স, যদি এরকম সময়ের উল্লেখ থাকে তাহলে ফর বলবে, নির্দিষ্ট সময় পড়বে। আর যদি সময় একদম নির্দিষ্ট করা না থাকে তাহলে সিন্স করবে। ক্লিয়ার? আর ফর বা সিন্স থাকলে কোনো সেন্টেন্সে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মাথায় থাকবে? ওকে, মোস্ট ইম্পর্টেন্ট রুল, এটাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনাল হচ্ছে 3 প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আরেকটা আছে জিরো কন্ডিশনাল, এটা আমরা তেমন লাগে না। জিরো কন্ডিশনাল মানে কন্ডিশন থাকবে। ইফ দ্বারা যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা টেন্স ভালো করে পড়ানো হয়েছে, সেই টেন্সগুলো আমরা তোমাদেরকে ক্লাসে বলছিলাম যে যারা টেন্স পারবে না তারা গ্রামারের কোনো টপিকসে বুঝবে না, বড় টপিকসগুলো যেমন রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আদার্স যে টপিকগুলো, ট্যাগ কোশ্চেন, এগুলা তোমরা যদি টেন্স না পারো এগুলো পারবে না। সো টেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর গ্রামার। সো খেয়াল করে আমরা ইফ দ্বারা যুক্ত ক্লজটি যদি, ক্লজ মানে কি? বাক্য। ক্লজ কি? বাক্য বা বাক্যের অংশ বলতে পারি, বাক্য বা বাক্যের অংশ। তাহলে দুইটা ক্লজ থাকে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। আই উইল গো, আই উইল গো আমি যাব, আই উইল গো আমি যাব, এটা কারোর সাথে ডিপেন্ড করতেছে? কারোর উপর, আমি যাব, আমি যেতে পারি, ঠিক আছে? কোনো কিছু বাকি থাকে না। কিন্তু প্রথম অংশটা দেখো, ইফ হি কামস, যদি সে আসে, তাহলে কিছু একটা জিনিস বাকি থাকে না? তাহলে এটাকে বলে শর্ত। কি বলে এটা? শর্ত, কন্ডিশন। ইফ হি কাম, যদি সে আসে, আই উইল গো, যদি সে আসে আমি যাব। তাহলে কি বলছে দেখো, রুলস হচ্ছে ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের, ইফ তো এটা যদি, এটা শর্ত, তাহলে এই যে দেখো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে কামস কেন পড়ছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস, শুধুমাত্র একটা টেন্সে, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম।
আই উইল গো ফিউচার ইনডেফিনিট। তার মানে প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরেরটা হবে ফিউচার ইনডেফিনিট। ব্যাপারটা ক্লিয়ার? এটা তো ক্লিয়ার। প্রথমটা যদি কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরেরটা হবে ফিউচার ইনডেফিনিট। ঠিক একইভাবে দেখো, ইফ, এটা বাদ দিতে ইফটা, ইউ ওয়ার্ক হার্ড, ইউ ওয়ার্ক, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল শাইন ইন লাইফ। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে কি হবে, সফল হবে। যদি কঠোর পরিশ্রম করো জীবনে সফল হবে। তাহলে এই অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পরের অংশটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে ফিউচার ইনডেফিনিট। আই উইল গো, তাহলে সাবজেক্ট প্লাস উইল গো, আই উইল, আইল, কনস্ট্রাকশন ফর্ম ইজ আইল, আই উইল, আমরা একসাথে বলতে পারি আইল, আইল গো অথবা আই উইল গো, নো প্রবলেম। ওকে, আই উইল গো, তার মানে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, প্রথম অংশটা, পরেরটা অংশ হবে ফিউচার ইনডেফিনিট। ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরের অংশটা হবে ফিউচার ইনডেফিনিট। এই রুলসটা ক্লিয়ার? খেয়াল করি, মোস্ট ইম্পর্টেন্ট রুলস, এটা একটু মাথায় রাখবা। আমরা একটু আগে পড়ছিলাম টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম। একটু আগে রুলসটা দেখো, এই রুলসটা টু এর পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম। এখানে আসে এটা কনফ্লিক্ট মনে হচ্ছে না? এটা দেখো তো, এখানে কিন্তু টু আছে, আছে কিনা? কিন্তু তোমাকে পুরোটা মাথায় রাখতে হবে। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু রুলসটা যদি এভাবে থাকে, উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, তার মানে এই অংশগুলো যদি থাকে টু, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু যখন শুধু টু থাকবে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ব্যাপার ক্লিয়ার? শুধুমাত্র টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যদি এটা ফ্রেজ আকারে থাকে তাহলে উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, তাহলে এরপরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। দেখো, আই এম লুকিং ফরওয়ার্ড টু, আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং, জিইটি, গেটের সাথে আইএনজি, গেটিং, ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু, এই লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু, ওখানে ক্লিয়ার ব্যাপার? তাহলে লুকিং ফরওয়ার্ড টু, শুধু টু না, লুকিং, আমরা পুরোটা হিসাব করতে হবে। লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু বা উইথ আ ভিউ টু, এগুলো থাকলে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। সেকেন্ড সেন্টেন্সে দেখো, আই ওয়েন্ট শপিং, আই ওয়েন্ট শপিং উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু বাইং, বাই থেকে আইএনজি, বাইং আ শার্ট। আই ওয়েন্ট টু শপিং, আমি শপিং এ গিয়েছিলাম, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু মানে উদ্দেশ্য বোঝায়, কি বোঝায়, টু বাইং আ শার্ট, একটা শার্ট কিনতে গিয়েছিলাম, আমি মার্কেটে গিয়েছিলাম একটা শার্ট কিনতে। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব, আমি একটা চাকরি খুঁজছিলাম। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব, গেট মানে পাওয়া, একটা জব পাওয়ার জন্য কি করছিলাম, আমি একটা চাকরি খুঁজছিলাম, একটা জব খুঁজছিলাম। ওকে, মনে থাকবে না এটা? তাহলে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? বুঝতে পারবো সবাই? একদম ইজি জিনিস, একটু খেয়াল করে পড়লে হবে। বাইটা হচ্ছে একটা প্রিপোজিশন। বাইটা কি? একটা প্রিপোজিশন। আমরা একটা রুলস পড়াইছিলাম আগে, মনে আছে কিনা? সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। রুলস পড়াইছে না? সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে বাইটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি। একটু খেয়াল করি, শি এক্সপ্রেসড হার ফিলিংস, she expressed her feelings by crying, cry, cry, cry এর সাথে ing, crying। ওই যে বাইটা হচ্ছে প্রিপোজিশন, by crying, she expressed her feelings, সে তার অনুভূতি প্রকাশ করলো by crying, কান্না করে, মানে কেঁদে কেঁদে অনুভূতি প্রকাশ করলো। by digging the land he planted trees, by digging, এই যে by digging, dig থেকে digging, dig মানে খনন করা। by digging the land, জমি খনন করে, she planted trees, সে চারা রোপণ করলো বা গাছ রোপণ করলো। ক্লিয়ার? মনে থাকবে না? তাহলে বাইটা হচ্ছে প্রিপোজিশন, বাইয়ের পরে ভার্বের সাথে কি হবে, বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর আমরা একটা রুলস পড়াইছিলাম, সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। টুটা কিন্তু প্রিপোজিশন, টু কিন্তু প্রিপোজিশন, তো টু এর সাথে কি ভার্বের সাথে আইএনজি হবে? শুধু টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের সাথে আইএনজি। মনে থাকবে? এগুলা কিন্তু কনফ্লিক্ট, একটু মাথায় রাখতে হবে, না হলে ভুলে যাবো। ওকে,
এগুলো কিন্তু প্রিপোজিশন, এগুলা প্রিপোজিশন না, ফর, অফ, ইন, উইদাউট, উইথ, বিফোর, আফটার ইত্যাদি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি। শুধু মাথায় রাখবো যে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, শুধুমাত্র টু ব্যতীত। টু আবার টু হইল তখন হবে, তখন লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু হইল, তাহলে আইএনজি বসানো যাবে না। ক্লিয়ার? ওকে, তাহলে বুঝবো না এটা, সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, টু ব্যতীত, টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। এটা প্রত্যেকটা রোজ কিন্তু ইম্পর্টেন্ট। তুমি এগুলো যদি ভালো করে পারো, সেন্টেন্স নিজে নিজে তৈরি করতে পারবা, কোথায় কি বসে, সাবজেক্ট কি হবে, অবজেক্ট কি হবে। I have never been tired of going there. I have never been tired of going. Of তাহলে অফটা হচ্ছে যে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে গো এর সাথে আইএনজি, গোয়িং, ইজি। She can't go without waiting, তাহলে উইদাউট, এই যে উইদাউট, ওয়েট সাথে আইএনজি, ওয়েটিং। মনে থাকবে? একটু বেশি বেশি পড়তে হবে আর প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে তুমি নিজে দেখেই বুঝতে পারবা। তুমি যেখানে কোনো একটা গ্যাপ ফিলিং দেখবা, ওখানে যদি অফ থাকে তাহলে অফের পরে যে ভার্বটা বসবে, ভার্বের সাথে আইএনজি বসিয়ে দেবে, ইজি। এগুলো প্র্যাকটিসের ব্যাপার, এগুলো কি আমরা প্র্যাকটিক্যাল যখন আলোচনা করব এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, এই ফ্রেজগুলো বা শব্দগুলো মাথায় রাখবো। মাইন্ড, কোন সেন্টেন্সে মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, ওড, কুড নট হেল্প, ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। দেখো, উড ইউ মাইন্ড গিভিং, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ভার্বের সাথে কি? আইএনজি, গিভিং মি দ্য বুক, উড ইউ মাইন্ড গিভিং দ্য বুক। যদি কিছু মনে না করো, তোমার বইটা আমাকে দিতে পারো, এরকম ব্যাপার। আমরা অর্থ না বলি, আমরা শুধু রোজটা শিখতেছি, অর্থ পরে শিখি। He cannot help doing, তাহলে cannot help, could not help, cannot help, would you mind past, or could not help, cannot help, তাহলে could not help অথবা cannot help হলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। রুলস বোঝা যাচ্ছে না? খুব বেশি কঠিন? এগুলা পড়বো, শুধু রুলসের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের যে পরীক্ষায় যেভাবে আসে, প্যাসেজ আকারে আসে, সেই প্যাসেজ আকারে ওগুলো আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি রাইট ফর্ম অফ ভার্বস যে এক্সারসাইজগুলো আছে সেগুলো বেশি বেশি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আশা করি এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। তাহলে কোথাও যদি কোনো সেন্টেন্সে উড ইউ মাইন্ড অথবা ক্যান নট হেল্প, কুড নট হেল্প অথবা কি থাকে, মাইন্ড থাকে, পাস্ট থাকে, ওড থাকে, তাহলে আমরা বুঝতে পারবো কি ভার্ব যেটা থাকবে এটার পরে ভার্বের সাথে আইএনজি হবে। এগুলো একটু মাথায় রাখবো বেশি করে, ঠিক আছে? হি ক্যান নট হেল্প ডুইং দ্য অ্যাসাইনমেন্ট, হি ক্যান নট হেল্প ডুইং দ্য অ্যাসাইনমেন্ট, তাহলে ক্যান নট হেল্প থাকার কারণে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? ওকে, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, কি থাকে? উড দ্যাট কি থাকে? কোন সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কি হবে? কুড বসবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ইজি জিনিস। উড দ্যাট আই কুড, খেয়াল করো, আগে রুলসটা বুঝো। সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, পরবর্তী সাবজেক্টের পরে কি বসবে? কুড বসবে। কুডের পরে ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম। বিটা কোন ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম। বি এর মধ্যে অ্যামিজার আছে, ওয়াজ ওয়ার আছে, বিন আছে। বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, বি ডাবল এন, বিন। তাহলে দেখো, উড দ্যাট আই কুড বি আ রাইটার লাইক হুমায়ুন আহমেদ। উড দ্যাট এটা ইচ্ছা প্রকাশ করা, কোনো একটা জিনিসের ইচ্ছা প্রকাশ করা, যে আমি যদি হুমায়ুন আহমেদের মতো কবি হতে পারতাম। উড দ্যাট আই কুড বি আ রাইটার, আমি যদি একজন কবি হতে পারতাম, লাইক মতো, কার মতো? হুমায়ুন আহমেদ। আমি তো হুমায়ুন আহমেদের মতো একজন লেখক হতে পারতাম। এটা একটা ইচ্ছা পোষণ করা অর্থে উড দ্যাটটা পাবো। এটা উড দ্যাট আই কুড ফ্লাই আ টয়োটা কার, আই কুড বাই, সরি, উড দ্যাট আই কুড বাই আ, বাই, বাইয়ের ফার্স্ট ফর্ম কি? বট। তাহলে দেখো কি বলছে, যদি সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকে এবং পরবর্তী সাবজেক্টের পরে কি বসবে? কুড বসবে। কুডের পরে ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম। তাহলে কি বলছে দেখো, উড দ্যাট আই কুড বাই আ টয়োটা কার, মানে আমি যদি একটা টয়োটা কার কিনতে পারতাম, ঠিক আছে? ইচ্ছা পোষণ করার অর্থে এরকম সেন্টেন্স ব্যবহৃত। তার মানে সোজা হিসাব, উড দ্যাট থাকলে পরবর্তী সাবজেক্টের পরে কুড বসবে, কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। মনে থাকবে না? বেশি বেশি পড়তে হবে। উড দ্যাট, কোন সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে পরবর্তী সাবজেক্টের পরে কুড বসবে, কি বসবে? কুড। কুডের পরে ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। এটা প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম। ওকে, নেক্সট, টু বি, হ্যাভিং, গট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটু খেয়াল করে সবাই, টু বি
হ্যাভিং গড থাকলে ভার্বের কনফার্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দেখো দ্য অ্যাসাইনমেন্ট ইজ টু বি কমপ্লিটেড, দ্য অ্যাসাইনমেন্ট ইজ টু বি কমপ্লিটেড, কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড। বুঝা যাচ্ছে? তার মানে কেন এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে? এটা টু বি থাকার কারণে। তার মানে কোন সেন্টেন্সে টু বি হ্যাভিং গড থাকলে ভার্বের কনফার্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। The thief ran away, the thief ran away having seen the police, having seen the police, having seen, is a having, see, saw, seen, see, saw, seen, verb confirm past participle কেন হইছে? যে having থাকার কারণে। ক্লিয়ার? ওকে। I got the certificates, I got the certificates sent by, sent, SEND, send, আর past participle form, past form হচ্ছে sent, SENT। ক্লিয়ার? I got the certificates sent by the headmaster, I got the certificates, আমি সার্টিফিকেটটা পেয়েছি বা পেয়েছিলাম, sent by the headmaster মানে প্রধান শিক্ষক যে সার্টিফিকেটটা পাঠিয়েছে সেটা আমি পেয়েছি। এটার অর্থ হচ্ছে দ্য thief ran, অর্থগুলো বললে একটু ভালো লাগবে মনে হচ্ছে না? দ্য thief ran away, লোকটি চোরটি দৌড়ে পালিয়ে গেল, হ্যাভিং সিন দ্য পুলিশ, পুলিশকে দেখা মাত্র, পুলিশকে দেখা মাত্র চোরটা কি হলো, কি করলো, পালিয়ে গেল, এরকম অর্থে। দ্য অ্যাসাইনমেন্ট ইজ টু বি কমপ্লিটেড ইমিডিয়েটলি, দ্য অ্যাসাইনমেন্ট ইজ টু বি কমপ্লিটেড ইমিডিয়েটলি, এই অ্যাসাইনমেন্টটি বা এই কাজটি এখনই, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎই করে দিতে হবে, কমপ্লিট করতে হবে। ওকে, ইজ টু বি কমপ্লিটেড, টু বি মানে হতে হবে, কমপ্লিটেড মানে শেষ, ইমিডিয়েটলি মানে এখনই, অ্যাসাইনমেন্টটি এখনই সম্পন্ন হতে হবে। টু বি মানে হতে, টু বি মানে হওয়া, হওয়া অর্থে। ঠিক আছে? ওকে। ব্র্যাকেটে বি থাকলে, ব্র্যাকেটে বি থাকলে বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে am is are, ফার্স্ট ফর্ম হচ্ছে was were, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে been। যদি কোনো ব্র্যাকেটে বি থাকে তাহলে পারসন, নাম্বার এবং টেন্স অনুযায়ী কি করতে হবে? am is are, was were বা been হবে। am is are প্রেজেন্ট ফর্ম, was were পাস্ট ফর্ম, been হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? ওকে, দেখো it was 2 years ago। এখন বলতে পারে যে স্যার এটা was বলবে না is বলবে, কেমনে বুঝবো? এখানে একটা ago, ago মানে আগে, আগে মানে কি? অতীতে। কোন টেন্স? অতীত। কোন টেন্স? ফার্স্ট টেন্স। ago মানে আগে বা পূর্বে, তাহলে এটা পূর্বেটা কখন? অতীত না, অতীতকাল। তাহলে ওইটা দেখে বুঝতে হবে এখানে বি কি was হবে না were হবে সাবজেক্টের সাথে। তাহলে সাবজেক্ট ইটের সাথে হয় is হবে না হলে was হবে, হয় is হবে না হলে was হবে। তাহলে is কেন হবে না? কারণ ago শব্দটা আছে, ago শব্দ মানে আগে, আগে মানে অতীতকাল, আগে মানে অতীতকাল, সেজন্য it was। ক্লিয়ার? ওখানে বলে দিছে পারসন, নাম্বার এবং টেন্স অনুযায়ী কোথাও am is are, কোথাও was are, কোথাও been হবে। এটা ওই সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে কোথায় কি হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রুলস, খুব গুরুত্বপূর্ণ রুলস। এটা কনফিউজ না তুমি? এখানে ইজ বলবে না ওয়াজ বলবে, বুঝতে পারবা? ওই সেন্টেন্স দেখে বুঝতে হবে যে অ্যাগো শব্দটা আছে। হ্যাঁ, ইট ওয়াজ 2 ইয়ার্স আগে, 2 ইয়ার্স আগে মানে 2 বছর আগে, 2 ইয়ার্স আগে মানে 2 বছর আগে, তাহলে অতীতকালের জন্য ইট ওয়াজ 2 ইয়ার্স আগে, এটা ছিল 2 বছর আগে। ক্লিয়ার? ওকে। তারপর দেখো আল্লাহ ইজ এভরিওয়্যার, আল্লাহ এখন আছে, ভবিষ্যতে, অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে। আল্লাহ ইজ এভরিওয়্যার, আল্লাহ ইজ এভরিওয়্যার, এই ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট টেন্স করবে। আল্লাহ ইজ এভরিওয়্যার সবসময় কি হবে? প্রেজেন্ট টেন্স করবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে মোস্ট ইম্পর্টেন্ট রুলস, যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা প্লুরাল মনে হচ্ছে না? ওয়ান অফ মাই ফ্রেন্ডস থাকলে মাথায় রাখবে এটা কখনো প্লুরাল হবে না, এটা সিঙ্গুলার হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে হচ্ছে আমার সকল বন্ধুদের মধ্যে কয়জন? ব্যাপারটা বুঝাইতে পারলাম? অনেকে এই যে ফ্রেন্ডস এটা দেখে এই যে বাবা প্লুরাল, তাহলে এটা আর বা আর বসাই দিই, তখন এই ঝামেলাটা পড়বা। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অথবা ওয়াজ, ইজ অথবা, তুমি এটা প্রেজেন্ট টেন্সে ইউজ করতে পারো, পাস্ট টেন্সে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই। তোমার একটা বন্ধুর বর্ণনা দিচ্ছ, সেটা হইতে পারে অতীতকাল বা বর্তমান কালে, যে কোনো সময়ের বর্ণনা তুমি দিতে পারো বন্ধুর ব্যাপারে। ক্লিয়ার? ইজি জিনিস, একটু ইজি ভাবে নিলে সহজ। তুমি যদি মনে করো যে ইংলিশ অনেক কঠিন, তাহলে অনেক কঠিন। যদি মনে করো সহজ, সহজ।
আমরা ম্যাথের ক্ষেত্রে এবং ইংলিশের ক্ষেত্রে মেইন প্রবলেম হচ্ছে আমাদের এই জায়গায়, আমরা ধরেই নিই যে এটা অনেক কঠিন, তখন এটা কঠিনই থেকে যায়। হালকাভাবে নিতে হবে যে কঠিন একটু কি আছে দেখি না করে, কঠিন তো তাহলে একটু কি আছে একটু পরে দেখি। আচ্ছা, আমি এতক্ষণ যে পড়াইছি যাদের টেন্সটা মাথায় আছে তাদের আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। আর টেন্সটা যাদের এখনো মাথায় আসে নাই ভালো করে, রুলসগুলা স্ট্রাকচারগুলা, এগুলা টেন্সটা ভালো করে পড়তে হবে, নাহলে তুমি ড্রামার টপিকসগুলো বুঝতে পারবে না। আমরা পরবর্তী টপিকস পড়াবো যে ন্যারেশন। ন্যারেশন অনেকে অনেকে বলে যে এটা ফ্যারেশন নাকি, এটা ইজি জিনিস। তোমাকে কিছু জিনিস থাকতে হবে, আমি গত ক্লাসে বলছিলাম টেন্সটা ভালো জানা থাকতে হবে, ভার্বের ফর্মগুলো জানা থাকতে হবে, তারপর হচ্ছে সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ ফর্ম, তারপরে পার্সন জানা থাকতে হবে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, এই ছোটোখাটো জিনিসগুলো। আর কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে যেগুলো চেঞ্জ হয়, নাও থাকলে দেন হয়, দ্য প্রিভিয়াস থাকলে দ্যাট ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, ওকে, এরকম কিছু চেঞ্জ আছে। অ্যাগো থাকলে বিফোর হয়, কিছু চেঞ্জ আছে, এগুলো একটু পড়লে হয়ে যাবে। ওকে, আমরা আজকে হচ্ছে আমাদের কোনটেন্স নিয়ে আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করছি। সো আমরা ওইদিকে না যাই, ন্যারেশনের দিকে, প্যারেশন পরে হইও। বর্তমান কালে চলছে এমন কোনো কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সার। বর্তমান কালে কোনো একটা কাজ চলছে সেটা হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে কোনো একটা কাজ চলতেছে এখনো শেষ হয় নাই, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সার। কোন সিম্বলগুলো থাকবে? সাধারণত অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দিস মোমেন্ট বা অ্যাট দ্য মোমেন্ট থাকে, ঠিক আছে? এগুলোকে বলা অ্যাডভার্ব। অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দিস মোমেন্ট অথবা অ্যাট দ্য মোমেন্ট, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এই সাইনগুলো থাকলে অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এগুলো থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট, সোজা হয়ে বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সার। হি ইজ ওয়াচিং দ্য টেলিভিশন অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস, তাহলে অ্যাট দিস মোমেন্ট সাইন এটা। তাহলে কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে হি ইজ ওয়াচ লিখলে হবে? তুমি লিখলা হি ইজ ওয়াচ দ্য টেলিভিশন অ্যাট দিস মোমেন্ট, তাহলে হবে? কারণ অ্যাট দিস মোমেন্ট কোনো সেন্টেন্সে থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি হবে? তাহলে তুমি যদি লিখো হি ওয়াচ দ্য টেলিভিশন অ্যাট দিস মোমেন্ট, হবে? হি ওয়াচ দ্য টেলিভিশন অ্যাট দিস মোমেন্ট লিখলে হবে? কি লিখতে হবে? হি ইজ, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হি এর সাথে কি বসবে? ইজ বসবে। ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে, ঠিক আছে? দ্য টেলিভিশন অ্যাট দিস মোমেন্ট, ওকে। দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে কোনো সাইন নেই, আছে? আমরা দেখতেই বুঝতেছে সাবজেক্ট ভার্ব এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট। পরেরটা দেখো, নাও দে আর ডুইং দেয়ার অ্যাসাইনমেন্ট। দে, আমরা যদি লিখি এই যে নাওটা যদি বাদ দিয়ে দিই, দে ডু দেয়ার অ্যাসাইনমেন্ট, দে ডু দেয়ার অ্যাসাইনমেন্ট হবে, কিন্তু নাওটা যদি আমি হিসাব করি তাহলে দে আর ডুইং দেয়ার অ্যাসাইনমেন্ট লিখতে হবে, ওকে? নাও দে আর ডুইং দেয়ার অ্যাসাইনমেন্ট, ওকে? একটু খেয়াল করলেই হয়ে যাবে। তাহলে নাও শব্দটা থাকার কারণে, যেখানে নাও আছে, নাও শব্দটা থাকলে কি করতে হবে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আজকে